নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। তরুণকে দেখে স্নিগ্ধার মনে হলো, কি অদ্ভুত এই শয়তানি খেলা। দিনের আলোয় এই ছেলেটাই ভালো মানুষ সেজে শ্রেয়ার সাথে বন্ধুত্বের নাটক করছে। আবার এই ছেলে আর তার মামা প্রাণকৃষ্ণবাবুই কিনা রাতের অন্ধকারে শ্রেয়াকে কোনো এক ভয়াবহ কাজে পুতুলের মতো ব্যবহার করছে। এই বিষাক্ত হাসি আর অমায়িক ব্যবহারের আড়ালে যে কত বড় অন্ধকার লুকিয়ে আছে সেটা ভাবতেই স্নিগ্ধার শরীর জুড়ে রাগ আর ঘৃণার কাঁপুনি ছড়িয়ে পড়ল। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, এত বড় সাহস! একদিকে আমাদের সর্বনাশের ফন্দি আর অন্যদিকে বাড়ির মেয়ের সঙ্গে ভাব জমাচ্ছে। গেটের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু বুকের ভেতর তোলপাড় চলছে। শ্রেয়া হাসতে হাসতে কিছু বলছে, তরুণ মন দিয়ে শুনছে। ধীরে ধীরে তারা গেটের কাছে এসে পৌঁছতেই শ্রেয়া স্নিগ্ধাকে দেখে থমকে গেল। বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? স্নিগ্ধার দৃষ্টি সরল না, চোখ দুটো ঠান্ডা কিন্তু কঠিন। নিচু গলায় সে বলল, স্কুল ছুটি হওয়ার পর বেশ অনেকক্ষণ হয়ে গেছে। শ্রেয়ার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তরুণ শান্তস্বরে বলল, কলেজ থেকে ফেরার পথে দেখা হয়ে গেল বৌদি, তাই একসঙ্গে এলাম। জঙ্গলটা তো নিরাপদও নয়। স্নিগ্ধার ঠোঁট শক্ত হয়ে এলো। তাই নাকি? কথাটার ভেতর চাপা বিদ্রূপ স্পষ্ট। সে আর এক মুহূর্ত তরুণের দিকে তাকালো না। শ্রেয়া, ভেতরে আয়। গলার স্বরে এমন কঠোরতা যে শ্রেয়া চমকে উঠল। অস্বস্তিতে একবার তরুণের দিকে তাকিয়ে ধীরে ধীরে গেট পেরিয়ে ভেতরে ঢুকল। তরুণ সাইকেলটা ধরে দাঁড়িয়ে রইল। তারপর একটু ইতস্তত করে বলল, বৌদি, শ্রেয়ার ব্যাপারে। স্নিগ্ধা এবারও ফিরে তাকালো না। এক ঝটকায় শ্রেয়ার হাত ধরে সে গটগট করে ভেতরে চলে গেল। তরুণের মুখটা অন্ধকার হয়ে গেল। সে সাইকেল নিয়ে চলে গেল প্রাণকৃষ্ণবাবুর বাড়ির দিকে। শ্রেয়া হাত ছাড়ানোর চেষ্টা করল। বৌদি, কি হয়েছে তোমার? এমন করে টানছো কেন? স্নিগ্ধা থামল না। তার পায়ের শব্দ শক্ত, দ্রুত। বারান্দার কাছে এসে সে আচমকা দাঁড়িয়ে গেল। শ্রেয়ার হাত ছেড়ে দিয়ে ঘুরে তাকালো তার দিকে। চোখ দুটো অস্বাভাবিক কঠিন। তুই তরুণের সঙ্গে এত গল্প করছিলি কেন? শ্রেয়া হতবম্ব। কি গল্প? মানে উনি তো শুধু শুধু কি? স্নিগ্ধার গলা কাঁপছে, কিন্তু তাতে রাগের ধার আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। জঙ্গলটা নিরাপদ নয়, এই কথাটাই বলছিল। শ্রেয়া এবার বিরক্ত হলো। বৌদি, তুমি বিষয়টা নিয়ে বেশি ভাবছ। তরুণদা খারাপ ছেলে নয়। কথাটা শুনেই স্নিগ্ধার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। খারাপ নয়? তার ঠোঁটে ঠান্ডা অবিশ্বাসী হাসি ফুটে উঠল। মনে হচ্ছে তুই ওকে অনেক দিন ধরে চিনিস। শ্রেয়া চুপ করে রইল। স্নিগ্ধা বলল, জানিস ও কত বড় শয়তান? শ্রেয়া অবাক হয়ে বলল, কি করেছে তরুণদা? ও রাতে। এইটুকু বলে স্নিগ্ধা থেমে গেল। সে ভাবল, এ কী করছি আমি? ওকে এসব কথা বলা ঠিক হবে না, বরং শুনলে ভয় পাবে। সে এবার নরম সুরে বলল, ওর সাথে আর কথা বলিস না, পরে সব জানতে পারবি বোন। যা, ঘরে যা। শ্রেয়া অবাক হয়ে ঘরে চলে গেল। রাত প্রায় 8টা। সুজনদের বাড়ি থেকে কিছুটা দূরে অন্ধকারে ডুবে থাকা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে কিঙ্কর। স্থির, নিঃশব্দ। তার চোখ আটকে আছে সুজনদের ঘরের দিকে। আজ সে ঠিক করেই এসেছে, সুজন রাতে বেরোয় কিনা দেখবে। বেরোলে কোথায় যায়, কার সঙ্গে যায়, সব জানতে হবে।
বাতাসে কেমন চাপা ঠান্ডা ভাব, দূরে কোথাও ঝিঝি পোকার একঘেয়ে ডাক। সুজনদের মাটির বাড়িটা আধো অন্ধকারে আরও নির্জন লাগছে। একটাই ঘর, সেখানে থাকে সুজন আর তার স্ত্রী কেকা। বারান্দার এক পাশ বাঁশের চাটাই দিয়ে ঘেরা। সেখানে বসে আছে সুজনের বাবা পলাশ, গ্রামের সবাই যাকে মন্টু বলেই চেনে। মন্টু হুঁকা টানছে, হুঁকার আগুনটা লালচে হয়ে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। হঠাৎ ভেতর থেকে চড়া গলায় কথা ভেসে এলো। সুজন সে বাবার সঙ্গে তর্ক করছে, গলার স্বরে স্পষ্ট বিরক্তি, রাগ। কিঙ্কর কান খাড়া করল, শব্দ পাচ্ছে কিন্তু কথাগুলো পরিষ্কার নয়। কিসের এত উত্তেজনা? হঠাৎ ঝটকা মেরে দরজা সরিয়ে সুজন বেরিয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে অস্বাভাবিক তাড়াহুড়ো। কিঙ্করের বুকের ভেতরটা ধক করে উঠল। এটাই সুযোগ। সে দ্রুত ছায়ার মতো নড়ে উঠল। সাবধানে নিঃশব্দে যথেষ্ট দূরত্ব বজায় রেখে সুজনের পিছু নিল। সুজন পেছনে একবারও তাকাচ্ছে না, দ্রুত পায়ে হাঁটছে। গ্রামের শেষ মাথা পেরিয়ে সে সোজা এগিয়ে গেল জঙ্গলের দিকটায়। অন্ধকারটা এখানে আরও ঘন। হঠাৎ সুজন থামল। কিঙ্কর তড়িঘড়ি একটা ঝোপের আড়ালে সরে গেল। সামনেই ভাঙা চোরা বাঁশের বেড়া ঘেরা একটা জরাজীর্ণ বাড়ি। দেওয়াল কুঁচকে গেছে, ছাউনি বেঁকে পড়েছে। এই ঘরে তো কেউ থাকে না। কিঙ্করের বুকের ভেতর হিম স্রোত বয়ে গেল। তাহলে? সুজন চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকালো, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, তারপর দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল, যেন কেউ তাকে দেখতে না পায়। কিঙ্করের শরীর ঠান্ডা হয়ে গেল। এই পরিত্যক্ত ঘরে সুজন কেন? তবে কি প্রাণকৃষ্ণবাবু তরুণ এখানেই লুকিয়েছে? ওরা এখানেই কি চলে সেই অদ্ভুত খেলা? শ্রেয়াকে কি এখানেই আনা হয়? তার চিন্তার মাঝেই ঘরের ফাঁক দিয়ে ক্ষীণ আলো বাইরে ছড়িয়ে পড়ল। ভেতরে আলো জ্বলছে, আর ফিসফিস অস্পষ্ট কথাবার্তার শব্দ। কিঙ্করের বুকের ধুকপুকুনি আরও বেড়ে গেল। সে নিঃশব্দে একটু এগিয়ে গেল, কিন্তু শব্দ এতটাই চাপা যে কারা কথা বলছে বুঝতে পারছে না। কিঙ্কর দাঁতে দাঁত চেপে আড়ালে সরে দাঁড়ালো, চোখ স্থির দরজার দিকে। এবার সে অপেক্ষা করবে, শ্রেয়া আসে কিনা দেখতেই হবে। আজ সত্যিটা সে না জেনে বাড়ি ফিরবে না। গভীর রাত। শ্রেয়ার বেরোনোর অপেক্ষায় আছে তন্ময়। স্নিগ্ধা তার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, একা যেও না, আমার মনটা খুব কু ডাকছে। মনে হচ্ছে আজ কিছু একটা হবে। তন্ময় মৃদু গলায় বলল, ভয় পেও না, আমার কাছে মাদুলি আছে। তার কণ্ঠে আশ্বাস, কিন্তু বুকের গভীরে এক শীতলতা জমাট বেঁধে উঠেছে। চারিদিকের নিস্তব্ধতা হঠাৎ আরও ভারী হয়ে উঠল। হঠাৎ ধীরে ধীরে দরজাটা খুলে ঘর থেকে বেরোলো শ্রেয়া। তারপর আগের রাতগুলোর মতোই নিঃশব্দে বাইরে পা বাড়ালো। তন্ময়ও আর দেরি করল না। সে লক্ষ্য করল শ্রেয়া ধীর আচ্ছন্ন ভঙ্গিতে বাড়ি ছেড়ে সোজা জঙ্গলের সেই গোলকধাঁধার দিকে এগিয়ে যাচ্ছে। তার চলাফেরা অস্বাভাবিক, মানুষের নয়, যেন অদৃশ্য সুতোয় বাঁধা কোনো পুতুলকে কেউ টেনে নিয়ে চলেছে। তন্ময় সাবধানে পিছু নিল, কিন্তু বুনো লতা আর ঘন ঝোপের আড়ালের মুহূর্তের মধ্যেই শ্রেয়া চোখের সামনে থেকে হারিয়ে গেল। সে দিশেহারা হয়ে চারিদিকে তাকালো, কোথাও কোনো চিহ্ন নেই। টর্চ জ্বালালো না তন্ময়। আলো দেখলেই প্রাণকৃষ্ণবাবুরা বুঝে যাবেন যে শ্রেয়ার পেছনে সে এসেছে। হঠাৎ ওপর থেকে একটা তীক্ষ্ণ গোঙানির শব্দ তন্ময়ের কানে এলো। সেই চেনা কণ্ঠস্বর, মিষ্টির। তন্ময় ধরফর করে ওপরের দিকে তাকালো, আর যা দেখল তাতে তার গায়ের রক্ত
হিম হয়ে বরফ হয়ে গেল। জঙ্গলের একটা গাছের মগডালের সরু শাখায় দুদিকের পা ঝুলিয়ে বসে আছে সেই অভিশপ্ত কাপড়ের পুতুলটা। চাঁদের ফ্যাকাশে আলোয় কাপড়ের মুখটা দেখাচ্ছে কোনো পৈশাচিক প্রেতের মতো। ভয়ঙ্কর দৃশ্যটা হলো পুতুলটা তার একটা মাত্র হাত দিয়ে মিষ্টিকে শূন্যে ঝুলিয়ে ধরেছে। মিষ্টির ছোট্ট শরীরটা প্যান্ডালুমের মতো এদিক ওদিক দুলছে। আর ঠিক মিষ্টির নিচে মাটি থেকে কিছুটা উঁচুতে একটা মরা গাছের কাণ্ড ভেঙে সূচালো বর্ষার মতো হয়ে আছে। সামান্য একটু ওপর থেকে মিষ্টির হাতটা ছেড়ে দিলেই ওই মরণ ফাঁদে এফোর ওপর হয়ে গেঁথে যাবে ছোট্ট মেয়েটা। তন্ময়ের সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে গলা চিরে চিৎকার করতে চাইল, কিন্তু ভয়ে তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সে দুহাত বাড়িয়ে কাঁপা গলায় আর্তনাদ করে উঠল, না, দোহাই তোমার, ওকে ফেলো না। ও তো অবোধ শিশু। কি চাও তুমি? কেন এমন করছো? পুতুলটা এবার তার মাথাটা ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি তন্ময়ের চোখের দিকে তাকালো। তার মুখটা নড়ল না, কিন্তু চারদিকে ঝাউ গাছের শোঁ শব্দের মতো এক নারকীয় কণ্ঠস্বর ভেসে এলো, তোর কোমরের মাদুলিটা এক্ষুনি খুলে ফেল, না হলে চোখের পলকে একে সূচলো কাঠে গেঁথে মারব। তন্ময়ের বুকের ভেতরটা যেন কেউ বরফের মুঠোয় চেপে ধরল। চারপাশের জঙ্গল হঠাৎ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক থেমে গেছে। বাতাসও যেন দাঁড়িয়ে আছে। শুধু দুলছে মিষ্টির ছোট্ট শরীরটা শূন্যে, মৃত্যুর ওপর। পুতুলটার কাপড়ের হাতটা ধীরে ধীরে আরও আলগা হয়ে এলো। মিষ্টির গলা থেকে বেরোলো ক্ষীণ ভাঙা একটা গোঙানি। শব্দটা যেন তন্ময়ের বুক চিরে ছুরি হয়ে ঢুকে গেল। তার হাঁটু কেঁপে উঠল। মাথার ভেতর ঝাঁঝা শব্দ, শ্বাস আটকে যাচ্ছে। তবু সে চোখ সরাতে পারছে না, না পারছে ভাবতে, না পারছে সিদ্ধান্ত নিতে। মাদুলিটা তার একমাত্র রক্ষা কবচ, আর মিষ্টি তার সামনে ঝুলন্ত এক অসহায় প্রাণ। পুতুলটার গলা আবার ভেসে এলো, এবার আরও ঠান্ডা, আরও নিষ্ঠুর। সময় শেষ হচ্ছে। হাতটা আরও একটু খুলে গেল। মিষ্টির শরীরটা আচমকা নিচের দিকে ঝুঁকে পড়ল। না! তন্ময়ের বুক ফেটে বেরোলো আর্তচিৎকার। তার নিজের গলার আওয়াজ যেন সে নিজেই চিনতে পারল না। মেরো না ওকে, আমি খুলছি মাদুলিটা। তার হাত কাঁপছে, আঙুলগুলো অবশ হয়ে গেছে। কোমরের সুতোটাকে ছুঁতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছে। ঘাম, রক্ত, আতঙ্ক সব মিলিয়ে শরীরটা অসাড়। অবশেষে মাদুলিটা খুলে এলো। তন্ময় মাদুলিটা উঁচিয়ে ধরে বলল, এই তো খুলেছি। এবার মিষ্টিকে নামিয়ে আনো আমার কাছে। পুতুলটা কাঁচের চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করে উঠল। সে কর্কশ গলায় বলল, আগে ওটা দে ছুঁড়ে ফেলে। তন্ময় এবার মরণপণ জেদ ধরল, না, আগে মিষ্টিকে আমার কাছে দাও, তারপর ওটা ছুঁড়ে ফেলবো, তার আগে নয়। পুতুলটা কয়েক মুহূর্ত নিথর হয়ে রইল। চাঁদের ফ্যাকাশের আলোয় তার কাপড়ের দেহটা যেন মৃত কোনো কিছুর মতো স্থির। তারপর হঠাৎ বাজ পাখির মতো ক্ষিপ্রতায় সে গাছের মগডাল থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল। মাটিতে পা ছোঁয়া মাত্র শুকনো পাতার স্তূপ কেঁপে উঠল। চারদিকে ছড়িয়ে পড়ল এক অস্বাভাবিক খড়খড়ে শব্দ, যেন হাড়ের গায়ে কেউ নখ ঘষছে। তন্ময়ের বুকের ভেতরটা ধক করে উঠল। পুতুলটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার কাপড়ের হাতটা শক্ত করে চেপে আছে মিষ্টির ছোট্ট কবজিতে। মিষ্টি সম্পূর্ণ নিস্তব্ধ, ভয়ে জমে গেছে, চোখ দুটো বিস্ফারিত, শ্বাস পর্যন্ত নিতে ভুলে গেছে।
পুতুলটা এবার তন্ময়ের সামনে এগিয়ে এলো। 1 পা 2 পা। তার চলাফেরায় কোনো শব্দ নেই, শুধু পাতার ওপর সেই শুষ্ক ঘর্ষণ। তন্ময়ের ঠিক সামনে এসে থামল সে। তারপর গর্জে উঠল, কণ্ঠে কাঁপন ধরানো হিংস্রতা। এবার ওটা ফেল। শব্দটা যেন চারদিকের অন্ধকারে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলল। তন্ময়ের আঙুল শক্ত হয়ে উঠল। মাদুলিটা তার মুঠোয়। মস্তিষ্ক বিদ্যুতের মতো কাজ করল। একটা মরিয়া অসম্ভব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। সে ধীরে ধীরে হাত তুলল। মাদুলিটা ছুঁড়ে ফেলার ভঙ্গি। পুতুলের কাপড়ের মুখটা স্থির, কিন্তু ওটা তাকিয়ে আছে, অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে তন্ময় বজ্র গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ল, ছোঁ মেরে মিষ্টিকে নিজের দিকে টেনে নিল। একই সাথে মাদুলিটা সজোরে ঠেকিয়ে দিল মিষ্টির গায়ে। মুহূর্তের মধ্যে জঙ্গল কাঁপিয়ে উঠল এক বিকট আর্তচিৎকার। পুতুলটা, তার কাপড়ের দেহটা যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে পড়ল। কয়েক হাত পিছিয়ে গিয়ে আছড়ে পড়ল শুকনো পাতার ওপর। শব্দটা ভয়ঙ্কর, অস্বাভাবিক, অমানুষিক। তন্ময় 1 সেকেন্ডও নষ্ট করল না। মিষ্টিকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে অন্ধকারের বুক চিরে দৌড় দিল। পিছনে পাতা উঠছে, গাছ কাঁপছে, আর সেই যন্ত্রণা ভরা হিংস্র চিৎকার ধেয়ে আসছে অন্ধকারের গভীর থেকে। তন্ময় আর বুঝতে পারছে না সে কোথায় ছুটছে। চারদিক একই রকম অন্ধকার, একই রকম গাছ, একই রকম মৃত্যুর গন্ধ। শুধু একটা জিনিস পরিষ্কার, তাকে থামা যাবে না। যেভাবেই হোক নিজেকে বাঁচতে হবে, মিষ্টিকে বাঁচাতে হবে। শুকনো পাতার ওপর অস্বাভাবিক ছন্দে এগিয়ে আসছে কিছু একটা, আর তার মাঝেই একটা বিকৃত শীতল অমানুষিক হাসি, যেন অন্ধকার নিজেই হাসছে। তন্ময়ের বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, শ্বাস আগুনের মতো জ্বলছে। গাছের ডালপালা চাবুকের মতো মুখে চোখে আঘাত করছে। ত্বক চিরে যাচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে। তবু দৌড়, দৌড়। আর হঠাৎ ধাম করে সজোরে একটা গাছের কাণ্ডে গিয়ে আছড়ে পড়ল তন্ময়। ধাক্কাটা মরণঘাতী। মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটল। কপালের পুরনো ক্ষতটা মুহূর্তের মধ্যে ফেটে গেল। উষ্ণ রক্ত ঝাঁপিয়ে পড়ল চোখে। দৃষ্টি ঝাপসা, পৃথিবী দুলছে। আর তার হাত আলগা হয়ে গেল। মিষ্টি ছিটকে পড়ল অন্ধকারের ভেতর, অসহায়, নিষ্পাপ। আর একই সাথে হাত থেকে মাদুলি আর পকেট থেকে টর্চটা ছিটকে চলে গেল অন্ধকারের অতলে। তন্ময় মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। উঠতে চাইছে, কিন্তু শরীর সাড়া দিচ্ছে না। ঠিক তখনই হঠাৎ অন্ধকারের বুক চিরে যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে এলো। না, ওটা আসেনি, ওটা উদয় হলো, কোনো শব্দ ছাড়া, কোনো পদচিহ্ন ছাড়া। ওটাই পুতুলটা। মুহূর্তের মধ্যে মিষ্টির ছোট্ট শরীরটা তুলে নিল সে। তার কাপড়ের হাতটা শক্ত করে চেপে ধরল মিষ্টির কবজি। তারপর অট্টহাসি। শব্দটা এতটাই বিকট যে চারপাশের জঙ্গল যেন কেঁপে উঠল। গাছের ডালপালা দুলে উঠল, পাতার স্তূপ কাঁপল, যেন মৃতরা ঘুম ভেঙে কেঁদে উঠল। পুতুলটার মাথাটা ধীরে ধীরে কাত হয়ে গেল। কাপড়ের মুখটা স্থির, কিন্তু কণ্ঠটা ভেসে এলো বরফ শীতল, রক্তহীন, মরণ ঘণ্টার মতো নিষ্ঠুর হয়ে। আবার সাথে চালাকি। এক মুহূর্তের বিরতি, তারপর এর দাম তোকে দিতে হবে। তন্ময় টলতে টলতে উঠে দাঁড়ালো। তার চোখে রক্ত, শরীরে শক্তি নেই। সে আর্তস্বরে বলল, আমার কাছে আর মাদুলি নেই, এবার অন্তত মিষ্টিকে ছেড়ে দাও। পুতুলটা কোনো উত্তর না দিয়ে মিষ্টির হাত ধরে তাকে টানতে টানতে গভীর জঙ্গলের আরও ভেতরে ছুটতে শুরু করলো।
তন্ময়ও উন্মাদের মতো তার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর পুতুলটা একটা গোল ফাঁকা জায়গায় গিয়ে থামল। জায়গাটা অদ্ভুত। চারপাশে ঘন জঙ্গল থাকলেও মাঝখানের এই 5-6 ফুট জায়গায় কোনো ঘাস নেই, শুধু পচা পাতার একটা পুরু স্তর জমে আছে। বাতাস সেখানে পচা গন্ধে ভারী। তন্ময় কোনো কিছু না ভেবেই মিষ্টির দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু 2 পা এগোতেই তার পায়ের নিচের মাটি যেন চলে গেল। তার পা দুটো কাদার ভেতর ডুবে যেতে লাগলো। সে পালানোর চেষ্টা করল, কিন্তু যতবার সে পা তোলার চেষ্টা করছে ততবারই মাটি তাকে আরও নিচে টেনে নিয়ে যাচ্ছে। এটা সাধারণ মাটি নয়, এ যেন এক আদিম চোরাবালি, যা পচা পাতা স্তূপের নিচে লুকিয়ে আছে। তন্ময় হাত বাড়িয়ে আশপাশের কোনো ডাল ধরার চেষ্টা করল, কিন্তু কোনো গাছই তার নাগালে নেই। সে যত হাত পা ছুঁড়ছে তত দ্রুত তার কোমর, তারপর বুক মাটির নিচে তলিয়ে যাচ্ছে। পচা পাতার অসহ্য দুর্গন্ধ তার নাকে মুখে ঢুকে আসছে। পুতুলটা দূরে দাঁড়িয়ে এক বীভৎস পৈশাচিক হাসি হাসতে লাগলো। মিষ্টিও যেন সম্মোহিত হয়ে পুতুলটার পাশে দাঁড়িয়ে তালি দিচ্ছে, যেন তন্ময়ের এই করুণ মৃত্যু তার কাছে এক পরম আনন্দের দৃশ্য। তন্ময় এখন গলা পর্যন্ত ডুবে গেছে, মৃত্যু হাতের নাগালে। তার চোখের সামনে স্নিগ্ধার মুখটা ভেসে উঠল। বাবা, কাকা, হরিকাকা সবার কথা মনে পড়ল তার। কেউ জানবে না সে এই নির্জন জঙ্গলের জঠরে কিভাবে তলিয়ে গেল। তার অস্তিত্বের শেষ চিহ্নটুকুও কাল সকালে কেউ খুঁজে পাবে না। পুতুলটা মিষ্টির ছোট্ট হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। চাঁদের হালকা আলোয় তার কাপড়ের মুখটা ভয়ঙ্কর বিকৃত। সে ধীরে ধীরে হাসল, একটা শীতল নিষ্ঠুর আত্মাহীন হাসি। থাক তুই এখানে। তার কণ্ঠে হিংস্র তৃপ্তি। এটাই তোর চালাকির পাওনা। সে মাথাটা কাত করল। যত নড়বি, তন্ময় অনুভব করল কাদা আরও তাকে টেনে নিচ্ছে, তত নামবি। তারপর চল মিষ্টি। পুতুলটা মিষ্টির হাত ধরে হাঁটা শুরু করল। মিষ্টি একবারও পিছনে তাকালো না। তন্ময় আতঙ্কিত চোখে তাকিয়ে রইল। দেখল মিষ্টির ছোট্ট অবয়ব আর সেই অভিশপ্ত পুতুলটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে। তন্ময়ের চিবুক ছোঁবে ছোঁবে করছে সেই কর্দমাক্ত মাটি। নিস্তব্ধ জঙ্গলে শুধু তন্ময়ের ক্ষীণ হয়ে আসা গোঙানি ভেসে বেড়াচ্ছে। তন্ময়ের দৃষ্টি হঠাৎ গাছপালার ফাঁক গলে দূরে আটকে গেল। অন্ধকারের বুক চিরে ক্ষীণ কমলা আলো দপদপ করছে। আগুন, জঙ্গলের গভীরে কিছুটা দূরে। ঘন গাছপালার মাঝখানে ছোট্ট এক ফাঁকা জায়গায় আগুন জ্বলছে। মাটির ওপর কাঁপতে থাকা সেই আলো আশপাশের গাছের গায়ে অদ্ভুত বিকৃত ছায়া এঁকে দিচ্ছে, কখনো লম্বা, কখনো বেঁকে যাওয়া, কখনো যেন হামাগুড়ি দেওয়া কোনো কিছুর মতো। তন্ময় চোখ কুঁচকে তাকালো। পরের মুহূর্তেই তার বুক কেঁপে উঠল। শ্রেয়া আগুনের এক পাশে নিস্তব্ধ বসে আছে। সে মাথা সামান্য নুয়ে, শরীর একেবারে স্থির, যেন কোনো প্রাণ নেই। তন্ময়ের গা দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে মরিয়া হয়ে তাকিয়ে রইল। আগুনের ঠিক উল্টো পাশে বসে আছে কালো পোশাক পরা একটা অবয়ব। মুখ দেখা যাচ্ছে না। আগুনের আলো ইচ্ছে করেই যেন তার মুখ এড়িয়ে যাচ্ছে। শুধু দেখা যাচ্ছে সে ঝুঁকে বসে কি যেন করছে। কখনো হাত উঠছে, কখনো নামছে। আগুনে কিছু ফেলছে। প্রতিবার কিছু পড়তেই আগুনটা অস্বাভাবিক দপ করে জ্বলে উঠছে। ছায়াগুলো আরও বিকৃত হয়ে উঠছে। তন্ময়ের বুকের ভেতরটা ধক করে উঠল। কালো পোশাকের লোকটার পাশে আরও একজন,
কিন্তু তাকে যেন আলো স্পর্শই করছে না, শুধু অস্পষ্ট এক কালো আকৃতি, নড়ছে না, শ্বাস নিচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। তন্ময়ের ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেল। তান্ত্রিক! মাথার ভেতর বিদ্যুতের মতো ঝলসে উঠল চিন্তাটা। এটাই কি শ্মশানের সেই তান্ত্রিক, যে লোকটাকে ঘিরে গ্রামে ফিসফিস আতঙ্ক সন্দেহ? তিনি কি সত্যিই পুলিশ হেফাজত থেকে ছাড়া পেয়েছেন? তিনি কি ধরা পড়ার ভয়ে শ্মশান ছেড়ে জঙ্গলের এই গভীরে আশ্রয় নিয়েছেন? প্রশ্নের পর প্রশ্ন তন্ময়ের মাথায় আছড়ে পড়তে লাগলো। চিন্তাগুলো যেন একে অপরকে ধাক্কা মেরে ছুটছে, অগোছালো, উন্মুক্ত, কিন্তু উত্তর নেই। দূরের আগুন আর ছায়া ছাড়া আর কিছুই পরিষ্কার নয়। তন্ময়ের শরীরটা সামান্য নাড়তে লাগলো, আর সঙ্গে সঙ্গে বুক কেঁপে উঠল। নরম কাদার ভেতর তার দেহটা কেমন হালকা দুলে উঠল। কাদা যেন নিঃশব্দে তাকে আরও আঁকড়ে ধরল। সে সঙ্গে সঙ্গে থেমে গেল। না, একটুও বেশি নড়া যাবে না। গলা পর্যন্ত কাদায় ডুবে থাকা শরীর নিয়ে সে অসহায়ের মতো বুঝতে পারল তার স্বাধীনতা প্রায় নেই বললেই চলে। হাত পা সামান্য নড়ছে, কিন্তু শরীর মোচড়াতে গেলেই নিচের টান অনুভব করছে। তার মনে পড়ে গেল সেই কণ্ঠস্বর, যত নড়বি তত নামবি। তন্ময় দাঁতে দাঁত চেপে শ্বাস নিল। পচা পাতার দুর্গন্ধ কাদা ভেদ করে উঠে এসে গলায় লেগে থাকছে। দূরে আগুনের সামনে বসে থাকা কালো অবয়বটা এখনও একইভাবে ঝুঁকে আছে। হঠাৎ সে হাত তুলল, আগুনে কিছু ছুঁড়ে দিল। দপ! আগুনটা আচমকা অস্বাভাবিক উঁচু হয়ে জ্বলে উঠল। এক মুহূর্তের জন্য আশপাশটা পরিষ্কার হলো। তন্ময়ের বুক কেঁপে উঠল। লোকটার মুখ এখনো ছায়ায়। ইচ্ছে করেই তন্ময়ের মাথার ভেতরটা ঝাঁঝা করে উঠল। সে কাপা গলায় ডাকতে চাইল, শ্রেয়া! কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না, শুধু একরাশ ভাঙা নিঃশ্বাস। কিছুটা দূরে শ্রেয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চলাফেরা অস্বাভাবিক শান্ত, যান্ত্রিক। সে একবারও পিছনে তাকালো না। আগুন, লোক কিছুই যেন তার কাছে গুরুত্বপূর্ণ নয়। ধীর পায়ে হাঁটা শুরু করল। তারপর অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। তন্ময় নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আগুনটা এখনো জ্বলছে, কমলা শিখাগুলো কাঁপছে। হঠাৎ কালো পোশাক পরা অবয়বটা ধীরে ধীরে সোজা হয়ে বসল। আন্দোলনটা অস্বাভাবিক ধীর। তন্ময়ের বুকের ভেতরটা ধক করে উঠল। লোকটা মাথা তুলল, কিন্তু মুখ এখনো অন্ধকারে। আগুনের আলো তার চোখ, নাক, ঠোঁট কিছুই স্পর্শ করল না, শুধু কালো এক শূন্যতা। তারপর সে হাত বাড়ালো আগুনের দিকে। তন্ময় চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দূরত্বের কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু মনে হলো লোকটার হাত শিখার খুব কাছাকাছি চলে গেছে। মুহূর্তখানেক আগুনটা অস্বাভাবিকভাবে দপদপ করে উঠল। তারপর পুরো আগুনটা নিভে গেল। না জল ঢালার শব্দ, না ছাই উড়ে যাওয়ার চিহ্ন, আর না ধোঁয়ার লম্বা রেখা, যেন শিখাগুলোকে কেউ এক ঝটকায় থামিয়ে দিল। তন্ময়ের বুক হিম হয়ে গেল। সে ঠিক কী দেখল? লোকটা কি হাত ঠুকিয়েছিল আগুনে, নাকি তার চোখ ভুল দেখেছে? দূরত্ব আর অন্ধকার মিলে মিশে বাস্তব আর অবাস্তবকে এক করে দিয়েছে। রাত প্রায় 2:30-3টে। রাতের বাতাসে জঙ্গলের ভেতরটা আরও বেশি নিস্তব্ধ হয়ে উঠছে। দূরে কোথাও নিশাচর পোকামাকড়ের একঘেয়ে ডাক, মাঝে মধ্যে শেয়ালের টানা হুক্কা হুয়া, সব মিলিয়ে এক অস্বস্তিকর আবহ। কিঙ্কর এখনো দাঁড়িয়ে আছে সেই বেড়ার ঘরের কাছাকাছি, গাছের আড়ালে। এতক্ষণে তার পা দুটো যেন অবশ হয়ে এসেছে, তবু চোখ সরাতে পারছে না ঘরের দিক থেকে। অথচ আশ্চর্য, ঘরের ভেতর কেউ ঢুকছে না, বেরিয়েও আসছে না। সময় যেন থমকে আছে। হঠাৎ ঘরের বেড়ার দরজাটা ধীরে ধীরে খুলে গেল। কিঙ্করের বুকের ভেতরটা ধক করে উঠল। দেখল সুজন বেরিয়ে এলো।
তার সঙ্গে আরও কয়েকজন। টলতে টলতে হাঁটছে তারা। কারোর গায়ে কারোর ভর, কারোর চোখ আধ বোঝা। স্পষ্ট বোঝা যায় মদের নেশায় সবাই ঢুলছে। কিন্তু কিঙ্করের চোখ দ্রুত এদিক ওদিক ছুটে গেল। প্রাণকৃষ্ণবাবু কোথায়? তরুণ, শ্রেয়াও তো এলো না। ওদের কাউকেই দেখা গেল না। কিঙ্করের কপালে ঠান্ডা ঘাম জমল। সে গাছের আড়াল থেকে একটু সামনে ঝুঁকে আরও ভালো করে দেখার চেষ্টা করল। না, ভুল নয়, সত্যি ওরা নেই। ওই লোকগুলো কেউ যেন কিছুই অস্বাভাবিক মনে করছে না। হাসতে হাসতে জড়ানো গলায় কথা বলতে বলতে যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে। সুজনও টলতে টলতে নিজের বাড়ির পথ ধরল। চারদিক আবার ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। বেড়ার ঘরটা অন্ধকারে ডুবে রইল, নীরব, অস্বাভাবিকভাবে নীরব। কিঙ্করের বুকের ভেতর অকারণে কেমন চাপা আতঙ্ক জমতে লাগল। এই সময়ে একা জঙ্গলের ভেতর যাওয়ার সাহস তার হলো না। মনে হলো যেন অন্ধকারের ভেতর কেউ তাকিয়ে আছে, অপেক্ষা করছে। কিঙ্কর আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না, ফিরে গেল বাড়িতে। এদিকে স্নিগ্ধা ঘুমিয়ে আছে। হঠাৎই তার ঘুম ভেঙে গেল। চোখ মেলে মোবাইলটা হাতে নিয়ে তাকাতেই বুকটা ধক করে উঠল। ভোর 4টে বাজে। সে পাশ ফিরে তাকালো, তন্ময় নেই। এক ঝটকায় উঠে বসে লাইট জ্বালতেই ঘরটা তীব্র সাদা আলোয় ভেসে গেল। তার চোখ সোজা গিয়ে থামল বাথরুমের দরজায়। দরজা বন্ধ। স্নিগ্ধার ভ্রু কুঁচকে গেল। তন্ময় কি এখনো ফেরেনি? শ্রেয়া কি ফিরেছে? মনের ভেতর অকারণ অস্বস্তি দানা বাঁধল। সে দ্রুত উঠে দাঁড়ালো। নিঃশব্দ পায়ে এগিয়ে গেল শ্রেয়ার ঘরের দিকে। দরজাটা ভেতর থেকে বন্ধ। স্নিগ্ধা ধীরে ধীরে দরজায় নক করল। শ্রেয়া? ভেতর থেকে একটু নড়াচড়ার শব্দ। তারপর দরজা খুলে শ্রেয়া বেরোলো। চোখ আধবোঝা, মুখে ঘুম ঘুম ভাব। কী হয়েছে বৌদি? স্নিগ্ধার বুকের ভেতর জমে থাকা টানটা সামান্য ঢিলে হলো। এই তো এসে গেছে। তাহলে তন্ময় কোথায়? শ্রেয়া আবার বলল, কেন ডাকলে বৌদি? স্নিগ্ধা হালকা জোর করে হাসল। কিছু না, শুয়ে পড়। শ্রেয়া আর কিছু না বলে দরজা বন্ধ করে দিল। স্নিগ্ধা স্থির দাঁড়িয়ে রইল। মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথায় গেল তন্ময়? সে দ্রুত নিজের ঘরে ফিরে এসে ফোনটা তুলে নিল। কাঁপা হাতে তন্ময়ের নম্বরে কল করল। একবার, দুবার, তারপর সেই ঠান্ডা যান্ত্রিক গলা, আপনি যে নম্বরে কল করছেন তা বর্তমানে পরিসীমার বাইরে। স্নিগ্ধার শরীর দিয়ে হিম স্রোত নেমে গেল। সে আর দেরি করল না, তাড়াতাড়ি নিচে নেমে এলো। বাইরের লাইট এখনো জ্বলছে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। গেটের কাছে গিয়ে হাত বাড়াতেই পিছন থেকে গম্ভীর কণ্ঠস্বর, কি করছো মা? স্নিগ্ধা চমকে উঠল। ঘুরে তাকাতেই দেখল ভুবনবাবু দরজায় দাঁড়িয়ে আছেন। না, মানে ঘুম আসছে না তো, তাই। ভুবনবাবু হালকা কড়া গলায় বললেন, তাই বলে একা বাইরে যাবে? একটু থেমে ধীরে যোগ করলেন, আমারও তো ঘুম আসছে না সহজে। ঘুমের ওষুধ খেয়ে তবে ঘুমাই। একা বাইরে দাঁড়িয়ে থেকো না, ঘরে যাও। স্নিগ্ধা কিচ্ছু বলল না। নিঃশব্দে দোতলায় উঠে এলো। বারান্দায় এসে দাঁড়ালো। চোখ দুটো স্থির হয়ে রইল সামনের গেটের দিকে, তন্ময়ের অপেক্ষায়। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 3-এর 40 থেকে 43 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।